আদিবাসী এবং দলিত এদের গায়ে কিন্তু একটা তর্ক লাগানো আছে যে এরা সবসময় আওয়ামী লীগে ভোট দেয়। আমরা কোনো ব্যবস্থা করতে পারি কিনা যেখানে শুধুমাত্র আদিবাসী প্রতিনিধি নির্বাচিত হতে পারবেন। 2014 সালে নির্বাচনের পরে বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছে 60 থেকে 70 ভাগের বেশি হচ্ছে ব্যবসায়ী। এই নির্বাচনী পরিবেশে তাদের কোনো মতেই যাতে এটা প্রতিষ্ঠিত না হয় তারা আওয়ামী লীগ বা স্বৈরাচারী সরকারের প্রতিনিধি। সুনির্দিষ্টভাবে বলতে চাই যে সাংবিধানিকভাবে আমাদেরকে কিন্তু আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। যখন সাংবিধানিকভাবে আমাদের স্বীকৃতি দেওয়া হয়নি এবং ক্ষুদ্র গোষ্ঠী বলা হচ্ছে, উপজাতি বলা হচ্ছে, সেখানে অনেকগুলো সাংবিধানিক অধিকার থেকে আমরা এমনি পিছিয়ে পড়ে আছি। এটা সমাধান হওয়া উচিত, যদিও এটা নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত না, কিন্তু এটাকে আমার মনে হয় যে সুষ্ঠু নির্বাচন এবং ইনক্লুসিভ নির্বাচন যদি নিশ্চিত করতে হয়, এই যে জাতিগত যে পরিচয়, নৃতাত্ত্বিক পরিচয়, এটাকে সমাধানে অবশ্যই আনতে হবে। এটা না আনলে কিন্তু আমাদের নির্বাচন প্রক্রিয়ার অনেক কিছুই থেকে আমরা পিছিয়ে পড়ব। প্রথমে স্যার বদিউল আলম স্যারকে একটা কথা বলেছেন যে নির্বাচন কমিশনে যারা এখন নতুন মানুষ এসেছেন তারা তো নির্ধারিত হয়ে গিয়েছেন, সুতরাং ভবিষ্যতে এটা যাতে আরও ইনক্লুসিভ হয় এবং আদিবাসী এলাকা থেকে বা আদিবাসী প্রতিনিধি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যেটাই বলি না কেন বা আমাদের যারা অন্যান্য পিছিয়ে পড়া জনগণ আছে তারা যাতে এখানে ইনক্লুসিভ ওয়েতে কাজ করতে পারে, সেটা ভবিষ্যতে যে কমিটি হবে সেটা লক্ষ্য রাখা উচিত। শুরু করি এইভাবে স্যার, যেহেতু আমরা বৈষম্য বিরোধী একটি সরকার পেয়েছি এবং আমরা বাংলাদেশকে সংস্কারের দিকে নিয়ে যেতে যাচ্ছি, প্রথমত আমাদের লক্ষ্য রাখতে হবে যে আদিবাসী এবং দলিত এদের গায়ে কিন্তু একটা তর্ক লাগানো আছে যে এরা সবসময় আওয়ামী লীগে ভোট দেয়। এখন সামনের যে ইলেকশন, সেই ইলেকশন যখন হবে তখন এই তকমাটাকে যদি না কাটিয়ে উঠতে পারি তাহলে তারা ভোট দেবে কীভাবে? সেই ভোটের নিশ্চয়তা তাদের থাকবে না। তাদের মনে সবসময় একটা জড়তা, একটা ভয় কাজ করবে যে তারা কোনো সহিংসতার শিকার হবে কি না। সুতরাং এটা লক্ষ্য রাখতে হবে যে এই নির্বাচনী পরিবেশে তাদের কোনো মতেই যাতে এটা প্রতিষ্ঠিত না হয় তারা আওয়ামী লীগ বা স্বৈরাচারী সরকারের প্রতিনিধি, যেটা এখন কিন্তু অনেক জায়গাতেই হচ্ছে, এটা লক্ষ্য রাখা উচিত। 2 নম্বর স্যার বলবো যে আপনার সংখ্যানুপাতিক ভিত্তিতে আসন বন্টনের কোনো ব্যবস্থা আপনারা করতে পারেন কিনা, যেটা ভারতে এবং নেপালে আছে। আমরা দেখেছি নেপালে 2 কক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট, সেখানে কিন্তু 30% অধিক কিন্তু দলিত সম্প্রদায় তারা প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশের উত্তরাঞ্চলে, পাহাড়ি অঞ্চলে এবং উত্তর পশ্চিমাঞ্চলে যারা আদিবাসী আছেন সেই এলাকায়, যারা অধ্যাসিত এলাকাতে আমরা কোনো ব্যবস্থা করতে পারি কিনা যেখানে শুধুমাত্র আদিবাসী প্রতিনিধি নির্বাচিত হতে পারবেন। এটা একটা বড় বিষয়। এটা না হলে যে ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলছি, বৈষম্য বিরোধী বাংলাদেশের কথা বলছি, যেটার জন্য রক্ত দেওয়া হয়েছে 5ই আগস্টের আগ পর্যন্ত, সেটা কিন্তু প্রতিষ্ঠিত কখনোই হবে না। এটা লক্ষ্য রাখতেই হবে। সুতরাং এই সংখ্যানুপাতিক আসন বন্টন একটা বড় ব্যাপার এবং সেটা দেখতে হবে কিভাবে করা যায়। এখানে যেটা বলা হয়েছে যে কিছু আপনার সংরক্ষিত আসন, যে আমরা দেখেছি যে নারী আসন। আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টাদের সাথে কাজ করেছি, আমরা এখানে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপসের সাথে কাজ করেছি। সেখানে দেখেছি যে বাধ্য হয়েছি কিছু নির্ধারিত নারী আসনের এমপিদেরকে আমাদের কমিটির অন্তর্ভুক্ত করতে। সেখানে আমরা কোনো গঠনমূলক কোনো সমালোচনা পাইনি, কোনো নির্দেশনা পাইনি, সেখানে শুধুই মাত্র তেলবাজি করা হয়েছে। সুতরাং এটা যাতে না হয় যে এই নারী আসনগুলো, সংরক্ষিত নারী আসন, আসলে দিক নির্দেশনা দিতে পারছে কিনা সেটা দেখতে হবে। শুধুমাত্র দল করি জন্যই আমাকে সেখান থেকে নির্বাচিত করা হচ্ছে, সেই আসনে আমাকে এমপি বানানো হচ্ছে, এটা যাতে না হয়। এবং সেক্ষেত্রে বলবো যে এগুলো বিলোপ করে আদিবাসী এবং সংখ্যালঘুদের মাঝখান থেকে যদি কোনো আসন নির্ধারিত করা যায়, সেখান থেকে তারাই নির্বাচিত হবেন, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। কারণ আমরা জানি বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন বিষয় নারীরা অনেক পিছিয়ে পড়ে আছেন। স্যার একটা কথা বলেছেন নির্বাচনী খরচ। এখন আমরা দেখি যে নির্বাচনে কারা আসে এবং 2014 সালে নির্বাচনের পরে বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছে 60 থেকে 70 ভাগের বেশি হচ্ছে ব্যবসায়ী। এখন এই ব্যবসায়ী কারা? ব্যবসায়ী আমরা দেখেছি দুর্নীতি এবং কালোবাজারির সাথে যারা যুক্ত তারাই হচ্ছে ব্যবসায়ী এবং তারা প্রচুর টাকা খরচ করে ইলেকশনগুলো করছে। সেই ইলেকশনে যদি এত টাকা খরচ হয়, আকাশচুম্বী খরচ, স্যার তো বলেছেন 8 লক্ষ টাকা, আমি তো শুনেছি 2 কোটি টাকা দিয়েও তারা আপনার 200 কোটি টাকা, 8 কোটি না, 200 কোটি টাকা দিয়ে তারা আসন কিনতে চেয়েছে। এরকমও নিউজ কিন্তু আমরা মিডিয়াতে দেখেছি। সত্যি কি মিথ্যা সেটা জানি না। এটা যদি হয় যে 200 কোটি টাকা খরচ করে একজন যদি আপনার কালোবাজারে সে ভোটের আসন কেনে, তাহলে আমাদের অবস্থা কোথায় হবে? আমরা কোথায় প্রতিনিধিত্ব করব? জনগণের মানে যে অভাব অভিযোগ কোথায় আমরা বলবো? এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সেটা কিভাবে করা যায়? হতে পারে যে যারা ইলেকশন করবেন বা নমিনেশন পাবেন, নির্বাচন কমিশন থেকে তাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট নির্দিষ্ট সময়ের পরে ফ্রিজ করে রাখা যায় কিনা, সেখান থেকে কোনো খরচ হচ্ছে কিনা, এটা হতে পারে। যারা এটা অর্থনীতিবিদ তারা ভালো বলতে পারবেন স্যার। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।